ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নেওয়া সমস্ত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে, ডেসক্রিপটিভ ইংলিশ ও প্রয়োজনীয় অন্যান্য সকল বিষয়ের ভিডিও ধাপে ধাপে ক্লাস নম্বর অনুযায়ী ক্রোনোলজিক্যালি আপলোড করছি। আপাতত এই অল্প সময়ের মধ্যেই তোমরা আমার চ্যানেলে হিস্ট্রি এবং কনস্টিটিউশনের ভিডিও পরপর আপলোড করা দেখতে পাবে। শুরু হয়ে গেছে। দেখবে প্রত্যেকটা ভিডিও যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের। একটা অভিজ্ঞ টিম এর পিছনে প্রতিনিয়ত কাজ করে চলছে এবং যেহেতু আমাদের অফলাইনের অভিজ্ঞতা বহুদিনের, সুতরাং আমরা যে স্টাডি ম্যাট তোমাদের প্রোভাইড করব তাতে আমরা মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো এক্সট্রা সিঙ্গেল বইয়েরও প্রয়োজন হবে না গভর্নমেন্ট জব পাওয়ার জন্য, এবং আমরা তোমাদের কাছে উপযুক্ত কৌশল বা স্ট্র্যাটেজি পৌঁছে দেব, যেটাকে ফলো করে কিন্তু তোমরা এই রাস্তায় খুব সহজে এগিয়ে যেতে পারবে। রাস্তাটা অনেক সহজ হবে। পেন, খাতা এবং ভিডিওর মধ্যে থাকা ইনফরমেশানই তোমাদের জন্য এনাফ। স্যার বা ম্যাডামরা যা ইনফরমেশান দেবে তা ফলো করলে এক্সট্রা কিচ্ছুর দরকার হবে না। তবে তোমরা বুঝতেই পারছো, এতগুলো জব কভার করতে গেলে অনেক তাড়াতাড়ি অনেক ভিডিও আপলোড করতে হবে। তোমরা যদি চাও ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড করা হয়, তাহলে তোমরা আমাদের সাপোর্ট করতে পারো। তোমরা এই চ্যানেলের নিচে রেড কালারে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবে, সেটায় হাত দিলে ঠিক এরকম হয়ে যাবে এবং পাশে একটা ঘন্টা চিহ্ন দেখা যাবে। এই চিহ্নটা হাত দিলে দেখবে ঠিক এরকম একটা অপশান আসছে, যেখানে অলে তোমরা হাত দেবে বা ক্লিক করবে। এর ফলে তোমরা কি হবে, আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে চ্যানেলের, সম্পূর্ণ বিনামূল্যে। এটা একবারের জন্যই করতে হবে এবং নোটিফিকেশান বাটন অন করলে আমি আমার চ্যানেলে যখনই নতুন ভিডিও আপলোড করব তার ইনফরমেশান সবার আগে ইউটিউব খুললে তোমার কাছে পৌঁছে যাবে। এই দুটো তোমাদেরই বেনিফিটের জন্য। এর সাথে কোনো ভিডিও যদি ভালো লাগে, সত্যি তোমরা ভিডিওটা দেখে যদি উপকৃত হও, তবে একটা লাইক করে দিও। তার সাথে বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে গিয়ে জানিও যে ভিডিওটা ভালো লেগেছে কি না, বা কি অসুবিধা হচ্ছে, বা নতুন কোন বিষয়ে তোমাদের ইনফরমেশান দরকার বা ভিডিও কভার করা দরকার। এইটুকুন জানালে কিন্তু আমাদের অনেক সাপোর্ট হবে এবং আমরা একই সাথে তোমাদের সাথে মিলে এগিয়ে যেতে পারবো। চলো তাহলে আজকের কনস্টিটিউশনের 11 নম্বর ক্লাস শুরু করা যাক। বলছে সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমাদের 11 ক্লাস। বলছে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল কত নম্বর আর্টিকেলকে বলা হয়? ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে 32 নম্বর আর্টিকেলকে বলা হয় হার্ট অ্যান্ড সোল। এটা কে বলেছে হার্ট অ্যান্ড সোল? বি.আর. আম্বেদকর বলেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল কাকে? 32 নম্বর আর্টিকেলকে। বোঝা গেল? এবার বি.আর. আম্বেদকরের সাথে কিন্তু আমরা আগেই পরিচিত হয়েছি। ইনি কিন্তু কে ছিলেন? ড্রাফটিং কমিটি। কনস্টিটিউশন তৈরি করার জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ড্রাফটিং কমিটি, মানে খসড়া রচনা করা হয়, সেই ড্রাফটিং কমিটির 7 জন মেম্বারের মধ্যে চেয়ারম্যান ছিলেন, মানে প্রধান ছিলেন কে? বি.আর. আম্বেদকর। তিনি বলেছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল রাইটগুলো রয়েছে তার মধ্যে 32 নম্বর আর্টিকেলে যে রাইটটা বলা হয়েছে, মানে হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে যে জাস্টিসেবল হবে ফান্ডামেন্টাল রাইটগুলো, সেটাকে কি বলেছে? এই অধিকারটা সুপ্রিম কোর্টকে এর ওপর ন্যায় বিচার করতে দেওয়ার যে অধিকারটা দেওয়া হয়েছে, সেটাকে কি বলেছে? হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেকেন্ড পয়েন্টটা বলছে নেসেসারি ইভিল ইন দ্য কনস্টিটিউশন। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে যে সমস্ত কোশ্চেন কভার করা হচ্ছে সবগুলো কিন্তু সমস্ত এক্সাম থেকে নেওয়া, ডব্লিউবিসিএস ইনক্লুডিং সিজিএল, সিএইচএসএল, সমস্ত এক্সাম মিলিয়ে যে সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট পাওয়া গেছে কনস্টিটিউশনে, সেই সমস্ত ইয়ার কোশ্চেন থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে। বোঝা গেল?
তাই একটা কোশ্চেনও কিন্তু কোনো জবের জন্যেই স্কিপ করা যাবে না এক্সেপ্ট ব্যাঙ্ক জব। তাহলে নেসেসারি ইভিল কাকে বলা হয়? আর্টিকেল 22কে, ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলছে কে এস শাহ, এ মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন মেম্বার ছিলেন। তিনি কি বলেছিলেন? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেই ডাইরেক্টিভ প্রিন্সিপালকে কি বলেছিল? পায়াস উইসেস, মানে প্রবৃত্ত ইচ্ছা। কেন বলেছিল? কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো অ্যাকচুয়ালি কিছু অ্যাডভাইস বলে ভাবা যেতে পারে। মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের তরফ থেকে কনস্টিটিউশন কি বলেছিল? দেশকে কিছু মানে রাস্তা দেখিয়েছিল যাতে আমাদের দেশ একটা আদর্শ দেশ হিসাবে গড়ে উঠতে পারে। বোঝা গেল? তাহলে কিছু সৎ উপদেশ দিয়েছিল। কার মাধ্যমে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মাধ্যমে। এগুলো যদি দেশ মেনে চলে, পালন করে, তাহলে দেশ অনেকটা ন্যায়সম্মত সঠিক আদর্শ দেশ হতে পারে। সেই জন্য এটাকে পবিত্র ইচ্ছা বা পায়াস উইসেস বলেছিলেন কে এস শাহ, নামটা মনে রাখতে হবে। এবার বলছে ফ্রিডম অফ দ্য প্রেস ইজ ইমপ্লাইড ইন, মানে আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে, মিডিয়ার যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো রিপাবলিক দেশে বা স্বাধীন দেশে স্বাধীনতাটাকে মেনটেন করার জন্য। মানে অন্যায়ের প্রতিবাদ করার অন্যতম মাধ্যম কি আমাদের? টিভি, সংবাদপত্র বা বর্তমানে সোশ্যাল মিডিয়া, এর মাধ্যমে কিন্তু জনসাধারণের কাছে বা আমাদের দেশের বিপুল জনগণের কাছে আসল বা সত্যি ঘটনাটা তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে কিন্তু সংবাদপত্র বা প্রেস ভীষণ ভূমিকা পালন করছে, একটা ইম্পর্টেন্ট। সুতরাং ফ্রিডম অফ প্রেসের কথা কোথায় বলা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই আর্টিকেল 19-এ বলা হয়েছে, যেটা কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির সময় থাকে না। বোঝা গেল? আসলে এই যে আর্টিকেল 19-এ টোটাল 6 ধরনের ফ্রিডমের কথা বলা হয়েছে, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইট পড়ার সময় দেখব। তার মধ্যে ফার্স্ট যে ফ্রিডমের কথা বলা হয়েছে সেটা হলো ফ্রিডম অফ স্পিচ, মানে লোকের বাক স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা বা নিজের মত প্রকাশের স্বাধীনতা। সেটা কোনো মানুষেরও হতে পারে, কোনো অর্গানাইজেশন, প্রেসেরও হতে পারে, তাই তো? সংবাদ মাধ্যম, প্রেস, অর্গানাইজেশন এগুলোরও হতে পারে। তো এটা আর্টিকেল 19(1)(a)-তে বলা হয়েছে। এবার বলছে জাস্টিস ভগবতী ওয়াজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, মানে জনস্বার্থের ক্ষেত্রে কিন্তু ফাদার বলে কাকে মনে করা হয়েছে? জাস্টিস ভগবতীকে। ভীষণ ইম্পর্টেন্ট, জাস্ট মুখস্থ করলেই হবে, এখানে কিচ্ছু বোঝার নেই। বলছে আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন ছিল সেখানে কিন্তু টোটাল কটা শিডিউল ছিল? 8টা। আমাদের কনস্টিটিউশনে বর্তমানে 12টা শিডিউল, 22টা পার্ট এবং 395টা আর্টিকেল, তাই তো? কিন্তু অরিজিনাল যখন কনস্টিটিউশন আমাদের গ্রহণ করা হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর, তখন টোটাল 8টা শিডিউল ছিল। বোঝা গেল? পরবর্তীকালে 9 নম্বর শিডিউলটা 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এটা কার সময় এসেছিল? এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু। 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি এসেছিল? 10 নম্বর শিডিউলটা অ্যাড হয়। তাহলে কি 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর টোটাল হয়ে যায় 10টা শিডিউল। বোঝা গেল? এটা হয়েছিল রাজীব গান্ধীর সময়। এই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? রাজীব গান্ধী। কখন? 10 নম্বর শিডিউলটা যখন অ্যাড হলো। তারপর 11 নম্বর শিডিউলটা অ্যাড হয়েছিল 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময়। বোঝা গেল? 1992 সাল নাগাদ। এই সময় পিভি নরসিংহ রাও কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন। এবং পিভি নরসিংহ রাওয়ের সময়ই পরবর্তী শিডিউলটা মানে 12 নম্বর শিডিউলটা অ্যাড হয় 74তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে। তাহলে টোটাল 8টা থেকে হয়ে গেল 12টা শিডিউল। এটা একটু মনে রাখতে হবে। যদি WBCS এর জন্য প্রিপারেশান নেওয়া হয় তাহলে কিন্তু কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোনটা অ্যাড করা হয়েছে সেটা সমেত মনে রাখতে হবে। আর নর্মাল এক্সামের জন্য 8টা শিডিউল ছিল, হয়ে গেল 12টা শিডিউল।
11 নম্বর শিডিউলটা 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর 12 নম্বর শিডিউলটা 74তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই চারটে মনে রাখলেই হবে, 52 বা 44 মনে রাখার দরকার নেই। আর এটা কোন প্রাইম মিনিস্টারের সময় হয়েছিল? পিভি নরসিংহ রাও। এটা কোন প্রাইম মিনিস্টারের সময় হয়েছিল? পিভি নরসিংহ রাও। বোঝা গেল? এবার বলছি আমরা প্ল্যানিং কমিশনের কথা খুব ভালোভাবে জানি। 5 ইয়ার প্ল্যান করার ক্ষেত্রে বা দেশের উন্নতির জন্য যে সমস্ত প্ল্যান করা হতো সেখানে কিন্তু এদের ভূমিকা অনস্বীকার্য। সেই প্ল্যানিং কমিশনের কনসেপ্টটা কোথা থেকে পেয়েছি? ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 39 সি থেকে। ভীষণ ইম্পর্টেন্ট, পুরো এক্সামে আসা প্রশ্ন। বোঝা গেল? প্ল্যানিং কমিশনের কথা কোথা থেকে পেলাম? আর্টিকেল 39 সি থেকে। কারণ আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের দেশ 200 বছরের পরাধীনতা কাটিয়ে ভীষণ একটা পিছিয়ে পড়া দেশ, যেখানে বিপুল জনগণ, খাদ্যাভাব, শিল্প সেভাবে নেই। সুতরাং দেশের সর্বাঙ্গীন উন্নতি করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা ভীষণ দরকার হয়ে পড়েছিল, এবং সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছিল কি? প্ল্যানিং কমিশন। এবার বলছে পার্ট 3 of the constitution is considered to be the Magna Carta of India. ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন অংশটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দুটো উত্তর, যেরকম এমসিকিউ এ অপশান থাকবে সেরকম। যদি পার্ট হিসেবে থাকে, বিভিন্ন পার্ট দিয়ে দেয়, তাহলে পার্ট 3 হবে উত্তর। আর যদি বিভিন্ন জিনিস থাকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইটস, কোনটাকে বলা হয় ম্যাগনা কার্টা, তাহলে উত্তর হবে ফান্ডামেন্টাল রাইট। FUNDA ফান্ডা, MENTAL ফান্ডামেন্টাল রাইট, RIGHT। বোঝা গেল? ফান্ডামেন্টাল রাইট মানেটা বলে দিলাম। এবার বলছে আর্টিকেল 19 অলসো ডিলস উইথ কি? রিজনেবল রেস্ট্রিকশন। কেন? কারণ আর্টিকেল 19-এ 6 ধরনের ফ্রিডমের কথা বলা হয়েছে, মানে স্বাধীনতার কথা বলা হয়েছে। এই স্বাধীনতাগুলো কিন্তু সব সময় অ্যাপ্লিকেবল নয়। দেশ যদি ন্যাশনাল ইমার্জেন্সিতে পড়ে বা বিপদকালীন অবস্থায় পড়ে, তখন কিন্তু এই স্বাধীনতাগুলো টোটালি রেস্ট্রিক্ট করে দেওয়া হয় বা রেস্ট্রিকশানে তুলে দেয়। মানে রিজনেবল রেস্ট্রিকশান, দেশের সিচুয়েশান অনুযায়ী কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটটা দেওয়াও হবে, তুলে নেওয়াও হবে। শুধুমাত্র এমার্জেন্সির সময় এই ফান্ডামেন্টাল রাইটটা জনগণের কাছে থাকে না, মানে বাক স্বাধীনতা থাকে না। বোঝা গেল? এবং আরও কিছু স্বাধীনতা সেগুলো থাকে না, মানে দেশের বাউন্ডারির মধ্যে যেখানে ইচ্ছে ঘুরে বেড়ানো, যা ইচ্ছা প্রফেশন গ্রহণ করা, মিটিং মিছিলে অংশগ্রহণ করা, এই সমস্ত অধিকারগুলো জনগণের থেকে সেই আপৎকালীন অবস্থায় কেড়ে নেওয়া হয়। সেই জন্য বলছি রিজনেবল রেস্ট্রিকশন, মানে এমন একটা ফান্ডামেন্টাল রাইট যেখানে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা হচ্ছে। বলছে অস্ট্রিন হ্যাজ ডেসক্রাইবড, কি ডেসক্রাইব করেছিল? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ দ্য কনসেন্স অফ দ্য কনস্টিটিউশন। এবার দুটো কথা বলি। যদি বলে কনসেন্স অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটকে। ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত এক্সামের জন্য। আর অস্ট্রিন এই কে বলেছিল সেটা শুধু মনে রাখতে হবে WBCS এর জন্য। বোঝা গেল? এবার বলছে দ্য অ্যাবসলিউট মিনিমাম নাম্বার অফ টাইমস ইউনিয়ন পার্লামেন্টকে একটা বছরে মিনিমাম কবারের জন্য মিটিংয়ে একত্রিত হতেই হবে। মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মিনিমাম ইন্ডিয়ান পার্লামেন্টকে মিনিমাম কবারের জন্য একটা বছরে বসতেই হবে, সেটা হচ্ছে 2 বার। পার্লামেন্টে মোটামুটি 2 বারের জন্য পার্লামেন্টের সিটিং হবেই হবে। বোঝা গেল? মিনিমাম 2 বার করতেই হবে একটা বছরে, সে যে সিচুয়েশনই হোক না কেন। এবার বলছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, মনে রাখতে হবে কবারের জন্য? 2 বারের জন্য। দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি সেটাবাইড বাই সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্ট কিন্তু এটা করতে পারে আর্টিকেল 71 অনুযায়ী। বোঝা গেল? এটা ইম্পর্টেন্ট WBCS এর জন্য। দ্য ফার্স্ট প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, আমাদের দেশে আপাতত আমরা আগেই কিন্তু ভিডিওতে জেনেছি 3 ধরনের ইমার্জেন্সি হয়ে গেছে।
তার মধ্যে 1962 সালে এটা হয়েছিল জওহরলাল নেহেরু যখন আমাদের দেশে প্রাইম মিনিস্টার ছিল। এই সময় ভারতের সাথে চীনের যুদ্ধ বাঁধে, সেই জন্য কিন্তু এই এমার্জেন্সিটা ঘোষণা করা হয়। ফার্স্ট টাইম প্রোক্লামেশন অফ এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352 নম্বর আর্টিকেল অনুযায়ী মেড বাই দ্য প্রেসিডেন্ট অন কবে হয়েছিল? 1962 সালে। এই সালটা আসে, এটা না মনে রাখলেও চলবে, WBCS মনে রাখবে, এমনিতে মনে রাখার দরকার নেই। এবার বলছে দ্য কনস্টিটিউশন অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের যে কনস্টিটিউশন ডিক্লেয়ার অ্যাজ দ্য স্টেট টু বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইন্ডিয়া নিজেকে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন কী বলে দাবি করেছে? ইউনিয়ন অফ স্টেটস, মানে অনেকগুলো স্টেট নিয়ে তৈরি, তার মধ্যে জম্মু কাশ্মীরও একটা ইন্টিগ্রাল পার্ট। বোঝা গেল? যদিও ইন্টিগ্রাল পার্ট হলেও এদের কিন্তু সেপারেট কনস্টিটিউশন রয়েছে। ভারতের একমাত্র স্টেট যেখানে সেপারেট কনস্টিটিউশন রয়েছে। ভারতের আলাদা কনস্টিটিউশন, জম্মু কাশ্মীরের আলাদা কনস্টিটিউশন। বলছে ইন হুইচ ইয়ার ফার্স্ট নন কনফিডেন্স মোশন, এটাকে নো কনফিডেন্স মোশনও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? নো কনফিডেন্স মোশন। এন লেখার দরকার নেই, শুধু এনও হবে। নো কনফিডেন্স মোশন কবে হয়েছিল লোকসভায়? 1963 সালে। সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। 1963 সালে ফার্স্ট নো কনফিডেন্স মোশন হয়েছিল। কোথায় হয়েছিল? লোকসভায়। এবার আমরা একটু জেনে নিই নো কনফিডেন্স মোশনটা কি। পার্লামেন্টে অ্যাকচুয়ালি কি হয়? আমাদের একটা আপার হাউস রয়েছে, একটা লোয়ার হাউস রয়েছে। আপার হাউস বলতে রাজ্যসভা, যার সবচেয়ে উঁচুতে রয়েছে, কার কন্ট্রোলে থাকে? চেয়ারম্যানের কন্ট্রোলে থাকে রাজ্যসভা। রাজ্যসভা যে চেয়ারম্যানের কন্ট্রোলে থাকে, আমাদের দেশে ভাইস প্রেসিডেন্ট যিনি হবেন তিনি কিন্তু পদাধিকারে অটোমেটিক্যালি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবেন। কে চেয়ারম্যান হয়? ভীষণ ইম্পর্টেন্ট, বারবার আসে, ভাইস প্রেসিডেন্ট। আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট কি হবে? চেয়ারম্যান হবে রাজ্যসভার। বোঝা গেল? আর একটা থাকবে লোয়ার হাউস, যেখানে প্রত্যেকটা মেম্বার, কিছুজন নমিনেটেড মেম্বার ছাড়া, যাদের সংখ্যা অল্প, ভীষণ অল্প, বাকিরা কিন্তু ইলেক্টেড হয়ে আসে। কিভাবে? আমাদের দেশে কিন্তু প্রতি 5 বছর অন্তর ভোট হয়। এই ভোটে আমরা কি ইলেক্ট করি? MP বলতে মেম্বার অফ পার্লামেন্ট। এই মেম্বার অফ পার্লামেন্ট কি তৈরি করে? মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা, লোকসভা বা লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট তৈরি করে। বোঝা গেল? এই যে এমপিরা আসে, যে দলের এমপির সংখ্যা সবচেয়ে বেশি, সেই সংখ্যাগরিষ্ঠ দল কি করবে? আমাদের দেশের গভর্নমেন্ট তৈরি করবে, এবং তাদের মধ্যে থেকেই একজন কে হবে? প্রাইম মিনিস্টার হবে। এবার লোকসভায় যিনি সংখ্যাগরিষ্ঠ যে দলটা হবে, তার মধ্যে থেকে রুলিং পার্টি হয়ে গেল সেটা, মানে লোকসভায় যে এমপিরা এসছে তার মধ্যে যে দলের এমপির সংখ্যা বেশি, সেই দল একা একটা দল হতে পারে বা 2-3টে দল জোট বেঁধেও হতে পারে। যে দলের এমপির সংখ্যা বেশি হবে, একা বা একসাথে দল, সেই দল বা দলের যে জোট, তার মধ্যে থেকে একজন হবে কে? প্রাইম মিনিস্টার। এই প্রাইম মিনিস্টার তার আন্ডারে নিজের ইচ্ছা মতো বিভিন্ন পদে বিভিন্ন মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে। তৈরি হবে কাউন্সিল অফ মিনিস্টার। এই কাউন্সিল অফ মিনিস্টার সমস্ত কাজের জন্য কিন্তু লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। মানে বিভিন্ন আইন পাস বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল বিল পাস বা দেশ শাসনের জন্য যাবতীয় কাজ লোকসভা এবং রাজ্যসভায় নিজস্ব নিয়মে কিন্তু পাস হয়, কিন্তু সেগুলোকে এক্সিকিউট করার দায়িত্বে কারা থাকে? এবং দেশের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলোর উঁচু উঁচু পোস্টে থাকে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার। যেমন এর মধ্যে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী থাকে, পরিবেশ মন্ত্রী থাকে, তাছাড়া পরিবহন মন্ত্রী থাকে, তারপর পড়াশোনার ক্ষেত্রে মন্ত্রী থাকে, বোঝা গেল এডুকেশনাল মিনিস্টার থাকে। সমস্ত ইম্পর্টেন্ট পদগুলো কিন্তু কারা দেখে? কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে এই যে পার্লামেন্ট থেকে বিভিন্ন ডিসিশন নেওয়া হয়, তার ইমপ্লিমেন্ট করার প্রকৃত দায়িত্ব কিন্তু এই মিনিস্টারদের হাতে থাকে।
সুতরাং মিনিস্টাররা আদৌ কাজগুলো সঠিকভাবে করছে কি না তার জবাব দেওয়ার জন্য কিন্তু কৈফিয়ত দিতে তারা বাধ্য থাকবে কার কাছে? এই লোকসভার কাছে, যেহেতু লোকসভার থেকেই কিন্তু তারা আলাদা হয়ে কাউন্সিল অফ মিনিস্টার তৈরি করছে। এবার কোনো কারণে যদি এই মেম্বার অফ পার্লামেন্টের বেশিরভাগ সদস্যের মনে হয় যে এই গভর্নমেন্ট যেটা রয়েছে সেই গভর্নমেন্টের যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা সঠিক কর্মঠ নয়, বা তারা নিজেদের কাজের ক্ষেত্রে অযোগ্য, বা নিজের কাজ ঠিকমতো পালন করতে পারছে না, তাহলে এই মেম্বার অফ পার্লামেন্টের যে কোনো একজন সদস্য বা যে কোনো সদস্য কী করতে পারে? নো কনফিডেন্স মোশন অ্যাডমিট করতে পারে। এবারে নো কনফিডেন্স মোশন ডাকতে পারে। নো কনফিডেন্স মোশন যখনই সে দাবি করে তখন মিনিমাম 50 জন এমপি সাইন দরকার। এই যে লোকসভায় প্রত্যেকজন সদস্য তো এক একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এই 50 জন এমপির সই দরকার। 50 জন এমপির সই যদি হয় তবেই কিন্তু লোকসভায় এই নো কনফিডেন্স মোশনটা গ্র্যান্ট হবে। নো কনফিডেন্স মোশন গ্র্যান্ট হওয়ার পরে যদি নো কনফিডেন্স মোশন পাশ করে যায় লোকসভা থেকে, তাহলে কিন্তু সেই গভর্নমেন্ট ভেঙে যাবে, কারণ কাউন্সিল অফ মিনিস্টার ভেঙে যাবে। এবার গভর্নমেন্ট কি? কাউন্সিল অফ মিনিস্টারই তো একদিকে গভর্নমেন্ট, কারণ কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে প্রাইম মিনিস্টার রয়েছে এবং তার আন্ডারে বিভিন্ন পদের দায়িত্বে বিভিন্ন মিনিস্টার রয়েছে, ইম্পর্টেন্ট বিভিন্ন বিষয়ের দায়িত্বে। এবার যদি অনাস্থা ভোট একে বলা হয়, এবার যদি গোটা লোকসভায় এই কাউন্সিল অফ মিনিস্টারের ওপর আস্থা হারিয়ে ফেলে, তাহলে কি হবে? সেই কাউন্সিল বা সেই গভর্নমেন্ট থাকার আর দরকার হবে না। তাহলে এইভাবে নো কনফিডেন্স মোশন লোকসভার মধ্যে ডাকা হলে যদি 50% মেম্বার অফ পার্লামেন্টের 50% সদস্য মানে এই কাউন্সিল অফ মিনিস্টারের বিপক্ষে, মানে নো কনফিডেন্স মোশনে অনাস্থার পক্ষে বা নো কনফিডেন্স মোশনের পক্ষে ভোট দেয়, মানে এই কাউন্সিল অফ মিনিস্টারের বিপক্ষে, তখন কি হবে? তখন এই কাউন্সিল অফ মিনিস্টারের প্রত্যেকে রেজিগনেশন বা পদত্যাগপত্র দিতে বাধ্য থাকবে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টারও যদি দেশের পদত্যাগ দেয়, সঙ্গে তার গোটা মন্ত্রিমহল বা কাউন্সিল অফ মিনিস্টারও পদত্যাগ দেয়, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আন্ডারে পুরো তার মন্ত্রিমহল পদত্যাগ দিল, তাহলে কি দেশের গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে ভেঙে গেল, তাই তো? এইভাবে নো কনফিডেন্স মোশন দ্বারা কিন্তু ভেঙে দেওয়া যায়। এই নো কনফিডেন্স মোশন যে কোনো একজন এমপি ডাকতে পারে, তবে তাকে মিনিমাম 50 জনের সাপোর্ট নিয়ে, মানে সিগনেচার নিয়ে আসতে হবে। তারপর ভোট হবে। ভোটে যদি 50% বিপক্ষে যায়, 50% বা তার বেশি বিপক্ষে যায়, তাহলে কিন্তু ওই গভর্নমেন্টটা ভেঙে যাবে। সুতরাং নো কনফিডেন্স মোশন কিন্তু একটা ভীষণ শক্তিশালী পাওয়ার, বোঝা গেল, এবং দেশের রিপাবলিক স্ট্রাকচারটাকে অনেক শক্তভাবে ধরে রেখেছে। কারণ একবার আমরা এমপি ইলেক্ট করার পর 5 বছর তারা পোস্টে থাকে, সুতরাং 5 বছর ধরে তারা যা ইচ্ছা তাইও তো করতে পারে। যদি সেরকম কোনো সিচুয়েশন হয়, তখন কিন্তু নো কনফিডেন্স মোশন অপোজিশন পার্টির লোকেরা এবং সবাই মিলে ডাকতে পারে এবং সেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এতটাই ক্ষমতা নো কনফিডেন্স মোশনের। আমাদের হয়েছিল কবে? সর্বপ্রথম 1963 সালে ডাকা হয়েছিল, সালটা মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল নো কনফিডেন্স মোশনটা কি। জনগণের ভোটের পরেও লোকসভায় কোনো সিচুয়েশান তৈরি হলে নো কনফিডেন্স মোশন অনুযায়ী ভোট নেওয়া হয় যে আদেও এই কাউন্সিল অফ মিনিস্টারের ওপর বা মন্ত্রিমহল বা প্রধানমন্ত্রীর ওপর লোকসভার বাকি সদস্যদের, ইনক্লুডিং বাকি সদস্যদের কি ভরসা রয়েছে সেটা দেখা। আস্থা রয়েছে, আস্থা থাকলে ভালো, ওই গভর্নমেন্টই চলবে, না থাকলে গভর্নমেন্ট ভেঙে যাবে, বোঝা গেল। এবার বলছে 16 নম্বর প্রশ্ন, দ্য লোকসভা সেক্রেটারিয়েট ইজ আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন। লোকসভা কার সুপারভিশনে থাকে? স্পিকারের সুপারভিশনে থাকে। এই স্পিকার কিন্তু সাধারণত দেখা যায় যে ফার্স্ট যে সিটিংটা হয়, যে একটা লোকসভার যে ফার্স্ট মিটিংটা হয়, মানে আমাদের ইলেকশন হলো,
নতুন দল মেজরিটি পেল, যে দল মেজরিটি পেল সেই দল কী করলো, সেই দল থেকে এমপি হলো, মেম্বার অফ পার্লামেন্ট হলো এবং কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হলো। এবার ইলেকশনের পর ফার্স্ট বারের জন্য যে নতুন ফার্স্ট মিটিং হবে লোকসভায়, সেই লোকসভার ফার্স্ট মিটিংয়ে স্পিকারকে কিন্তু জেনারেল ইলেকশনের মাধ্যমে নির্বাচন করা হবে। সাধারণত স্পিকার রুলিং পার্টি থেকে হয়ে থাকে এবং ডেপুটি স্পিকার কি হয়, অপোজিশন, মেন যে অপোজিশন পার্টিটা রয়েছে সেখান থেকে হয়ে থাকে। বোঝা গেল? এই স্পিকার কি করে থাকে, লোকসভাকে ডাইরেক্ট সুপারভিশন করে এবং রাজ্যসভাকে কে করে, ভাইস প্রেসিডেন্ট করে, তাকে চেয়ারম্যান বলা হয়। বোঝা গেল? লোকসভাকে স্পিকার কি করে, সুপারভিশন করে। আমরা সবসময় দেখব, টিভিতে যখন দেখি যে লোকসভায় সমস্ত মন্ত্রীরা এরকম বিভিন্ন জায়গায় বসে থাকে, আর এখানে একজন ল অ্যান্ড অর্ডারের মতো বসে থাকেন, একজনই বসে থাকেন, তিনি কিন্তু স্পিকার। তিনি ফার্স্ট দিন কিন্তু ইলেক্ট হয়েছিলেন এবং 5 বছর ধরে যতদিন পর্যন্ত ওই সরকার থাকবে ততদিন পর্যন্ত স্পিকার তার ক্ষমতায় থাকবে। বোঝা গেল? আবার 5 বছর পর নতুন ইলেকশন হলে নতুন স্পিকার নির্বাচন হবে জেনারেল ইলেকশনের মাধ্যমে। জেনারেল ইলেকশনের মাধ্যমে স্পিকারও নির্বাচন হয়, ডেপুটি স্পিকারও নির্বাচন হয়। এবার একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে নো কনফিডেন্স মোশন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 75-এ বলা হয়েছে। কততে? আর্টিকেল 75। এটা কিন্তু ডব্লিউবিসিএস ভীষণ ইম্পর্টেন্ট, সিজিএলও ইম্পর্টেন্ট। এবার বলছে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, জাতীয় সংহতি কাউন্সিল। এটা কিন্তু সবসময় যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি কিন্তু তার শুধু প্রাইম মিনিস্টারের পদাধিকার বলে এর প্রধান হবে। ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের প্রধান কে হবে? প্রাইম মিনিস্টার। সবসময় মনে রাখতে হবে যিনি প্রাইম মিনিস্টার তিনি কে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের প্রধান। অনেক সময় জিজ্ঞেস করে যে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের বর্তমানে প্রধান কে আছে, অনেকে কনফিউজ হয়ে যায়। কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, যিনি প্রাইম মিনিস্টার তার নামটা লিখে দিতে হবে, এইভাবে প্রশ্নটা দেয়। হেড অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল প্রেজেন্টলি কে রয়েছে? কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেনের মধ্যে অনেকে মনে করতে পারে, কিন্তু এটা জাস্ট প্রাইম মিনিস্টার হবে। তখন যে প্রাইম মিনিস্টার রয়েছে সেই সময় সেই হবে কে? ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের প্রধান। এবার বলছে দ্য স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে আগেই বললাম সেপারেট কনস্টিটিউশন রয়েছে, সেই জন্যই আমাদের দেশের মধ্যে যে সমস্ত স্টেট বা ইউনিয়ন টেরিটরি রয়েছে তার মধ্যে শুধুমাত্র জম্মু কাশ্মীরের আলাদা করে কনস্টিটিউশন রয়েছে, সেই জন্য সে স্পেশাল একটা স্ট্যাটাস পাচ্ছে। এবার বলছে দ্য টার্ম অফ অফিস অফ চিফ ইলেকশন কমিশনার। এটা অনেকেই ভুল করে 5 বছর লেখে, একদম ভুল, 6 বছর হবে। চিফ ইলেকশন কমিশনারের টাইম কত? 6 বছরের জন্য তিনি ক্ষমতা এলে তিনি কিন্তু 6 বছরের জন্য থাকেন। এবার বলছে হাইকোর্ট একটা বা অনেক সময় 2 বা 2-এর বেশি রাজ্যের একটা করে হাইকোর্ট থাকে, আবার অনেক সময় একটা রাজ্যের একটাই হাইকোর্ট থাকে। মোট কথা এই যে হাইকোর্টগুলো এটা কিন্তু স্টেটের থাকলেও ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে। অনেকে ভাবে স্টেটের হাইকোর্ট তাই স্টেট লিস্টের মধ্যে রাইট দিয়ে দেয়, একদম ভুল কথা। হাইকোর্ট কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে, ভীষণ ইম্পর্টেন্ট, ভুল যেন না হয়। এবার বলছে সুপ্রিম কোর্টের যে জাজদের স্যালারি দেওয়া হয় সেটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। ইন্ডিয়ার মাইনে দেওয়ার জন্য কনসোলিডেটেড ফান্ড থাকে, সেখান থেকে দেওয়া হয়। জাস্ট মুখস্থ, এখানে কিছু বোঝার নেই। এবার বলছে ইউএসের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে কি বলা হয়? কংগ্রেস বলা হয়। বিভিন্ন দেশের পার্লামেন্টকে কি বলা হয় সেটা কিন্তু আমরা জিকের আন্ডারে পড়ব। মোট কথা ইউএসের পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। বোঝা গেল? এবার বলছে কোনো কারণে পার্লামেন্ট থেকে কোনো সাধারণ আইন বা অর্ডিনারি ল যদি পাস করা হয় তাহলে কোনো স্টেট তার নিজের রাজ্যের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করতে ম্যাক্সিমাম 4 মাস ডিলে করতে পারে। পার্লামেন্ট থেকে সমস্ত স্টেটের জন্য কি হলো? একটা ল পাস হলো।
হয়তো দেখা গেল কেরালা আগে অ্যাপ্লাই করলো, তামিলনাড়ু কিছুদিন পর, আর একটা স্টেট আরও কিছুদিন পর, এরকম কিছুদিন পর করতে করতে পার্লামেন্টের পারমিশন ছাড়া নর্মালি 4 মাস পর্যন্ত ম্যাক্সিমাম ডিলে করতে পারে, তার মধ্যে অ্যাপ্লাই করতে হবেই। এবার বলছে প্রাইম মিনিস্টার কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের সমস্ত কোন মিনিস্টার কোন কিসের দায়িত্বে থাকবেন এবং কোন মিনিস্টারের র্যাঙ্ক কী হবে সেটা কিন্তু সমস্ত প্রাইম মিনিস্টারের বদান্যতায় ঠিক হয়। প্রাইম মিনিস্টার নিজে ঠিক করবেন যে কোন ডিপার্টমেন্টটা কাকে দেয়া হবে। বোঝা গেল? এবার লাস্ট প্রশ্ন, লোকসভায় সাধারণত টোটাল যতজন মেম্বার থাকে তাকে 10 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকে বলা হয় কোরাম। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। কোরাম কাকে বলা হয়? লোকসভার টোটাল যে মেম্বার সংখ্যা তার 1/10 সংখ্যাটাকে বলা হয় কোরাম। যদি 200 জন টোটাল মেম্বার হয় তাহলে তার 1/10 মানে 20 হবে কোরাম। বোঝা গেল? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো কমেন্ট সেকশানে গিয়ে। ভালো লাগলে আগেই বলেছি পারলে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, ভিডিওটাকে আরও স্প্রেড করো, তাহলে আমরা আমাদের তরফ থেকে ভিডিওগুলো আরও তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। থ্যাংক ইউ।